আপনি কি বলবেন? এই কিছু ভুলভাল কথা বলবো বলে আশা করছি, তাই আমার তো আর সময় বেশি নাই, তাই বলবো। দয়াল হরি হে, পারঘাটাতে বসে আছি, পার হব বলে। এই তো বাবা, পারঘাটায় এখন বসে আছি যাওয়ার জন্যে। কিন্তু স্বাধীনতার পর থেকে যা কম বেশি দেখে আসছি তার কিছু অভিজ্ঞতার কথা বলবো। এই যে দেশের মেরুদণ্ড হলো চাষি, এরা চাষবাস করতে করতে জীর্ণ ছিন্নকায় দেহ হয়ে গেছে। 60 বছর পরিশ্রম করার ফল মাসে ভাতা পায় 1000 টাকা, তাতে 2-3 মাস নাই। কি করে তারা চলবে? তা এই যে 1000 টাকা এই বৃদ্ধ বয়সে যে 1 মাস কি করে চলে, তারপরে যে ওষুধের দাম হয়ে গেছে, ওষুধ কিনতে তাদের পকেটে পয়সা থাকে না। যে ফ্রি চিকিৎসা হাসপাতাল যাবে, তাদের টোটো ভাড়া লাগে 60 টাকা, কোথায় পাবে তারা? তারা এইভাবে কালযাপন করতেই আছে। এখন ধরেন চাকরিজীবী, যার বাবার টাকা ছিল, সে তার সন্তানদের সুশিক্ষিত করে চাকরি করাইছে 25 থেকে 1 লাখ টাকা। এই যে 60 বছর পর্যন্ত চাকরি করে তাদের কিন্তু অনেক টাকা। আবার এরা তাদের সন্তানদের শিক্ষিত করে আবার চাকরি ধরাইছে। এবার তারা 60 বছর যখন উত্তীর্ণ হচ্ছে, তারা পাচ্ছে পেনশন ভাতা। পেনশন ভাতা কত? 25 থেকে 1 লাখ। কিসের? চাষা যেমন চাষবাস করে কিছু করতে পারেনি, আর তুমি তো চাকরি করে অনেক কিছু করেছ। এখন এই ভাতা 25,000 থেকে 15,000 দিলে কি হতো না? 1 লাখ টাকা ভাতা থেকে কি 50,000 টাকা ভাতা দিলে হতো না? এই যে পেনশন ভাতা এখন তারা ঘরে বসে পাচ্ছে, চাকরি করেছে বলে, ঠিক আছে। কিন্তু আরো একটা সুসংবাদ, যারা চাকরি করতেছে পেনশন ভাতা পাচ্ছে, এরা মরে গেলে আরো ভালো। কেন? ওর বউরা যতদিন বেঁচে থাকবে ততদিন সমকক্ষ টাকা পাবে। কিসের টাকা পাবে? তারা তো এই অফিসের দরজায় কোনোদিন যায় নাই, অফিসের দরজায় কোনোদিন যায় নাই, তারা কিসের টাকা পাবে? সরকার যদি এই টাকা আছে চাষিদের, যেমন সার কোম্পানির যদি একটা ভর্তুকি দিত, তাহলে সার কোম্পানি কিছু কম দামে সার দিতে পারত, চাষিরা তাতে আনন্দ পাইত। হ্যাঁ, ধানের দাম, চাষি শোনাই তো ধান আর পাট, ধানের দাম 800 টাকা মাত্র, আর সার কিনতে লাগে 1500 টাকা। 700 টাকা সারের দোকানে বাকি পড়ে। এখন যদি সার আনতে যায় 800 টাকা দিয়ে বলে, ভাই বাকিটা বাকি রাখো, আবার ফসল করব, বিক্রি করব, তাই তোমার ঋণ শোধ করব। কোথার থেকে করবে? আজকের এই যে চাষির বৃদ্ধ বয়সের যে পেনশন ভাতা যদি 5,000 টাকা করে হইতো, তাহলে লবণ ভাত ডাল খেয়ে তারা বাঁচতে পারত। সন্তানেরা কি করে খাওয়াবে? তারা তো দোন মজুর খেটে নিজের সংসার চালাইতে পারে না, মা বাবা পুষবে কি করে? চাকরিতে দেখেন কত টাকা। এখন দেখেন নেতা নেত্রী, এরা ভোট আসলে হাত জোড় করি বাড়ি বাড়ি যাচ্ছে, যে বাবা মা আমরা তোমাদেরই সন্তান, হ্যাঁ ভোট এসে গেছে, তোমরা ভোট দাও, তোমাদের সুখে দুঃখে আমি তোমাদের পাশেই থাকব। যখনই ভোট হয়ে যাচ্ছে তখন দৌড়াচ্ছে সবাই রাজভবনের দিকে,
কে বড় মন্ত্রী হবে, কে বড় নেতা হবে, কার উপরে কোন দায়িত্ব পড়বে, হ্যাঁ, সেই দায়িত্ব সামলাবে, সেই দিকে দৌড়াচ্ছে। এই পেছনের কথা বাবা তাদের আর মনে নাই। এই চাষিদের, কৃষকের উপরে দায়িত্ব আছে কৃষিমন্ত্রীর। তার জন্য কৃষকদের দেখা, কৃষিমন্ত্রীর দেখা, হ্যাঁ, কই মন্ত্রীদের তো দেখাই নাই, এদের জন্যে কিছু করেছে এমন কোনো দিশা নাই। এখন দেখেন প্রশাসন, প্রশাসন, থানার পুলিশ, বড়বাবু, মেজিবাবু, ছোটবাবু, এরা অনেক ভালো। কেননা এরা দেখেন এই গ্রামগঞ্জে দিবারাত্র পরিশ্রম করে গ্রাম শহর কত সুখে রাখছে, বর্তমান শান্তিতে আছে সবাই, এদেরকে আমি ধন্যবাদ জানাই। এরপরে দেখেন এই যে আমার সীমান্ত রক্ষী যারা ভারতবর্ষকে ঘিরে রাখছে, এরা দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে নিজের জীবনটা হাতের মুঠোয় করে এই গোটা ভারতবর্ষকে ঘিরে রাখছে। এদেরকে আমি ধন্যবাদ শুধু না, আমি প্রণামও জানাই যে ভারতবর্ষকে ওরা ঘিরে রাখছে। এবং যারা এই ভারতবর্ষকে স্বাধীন করবার জন্যে প্রাণ বিসর্জন দেছে, তারা সোনার মানুষ, তারা শহীদ হয়ে গেছে, এখনো হচ্ছে। এদেরকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাই। আমার তো ভাষা শুদ্ধ নাই। আপনার আপনার বয়স তো 90 হতে চলেছে। হ্যাঁ, আপনি কি যুদ্ধ দেখেছিলেন? ভারত স্বাধীনতা দেখেছিলেন আপনি? হ্যাঁ, ভারত স্বাধীনতা যখন হয়েছে তখন আমি ছোট, কিরকম বাবা বয়স? কাকার মুখে শুনছি। কিরকম বয়স ছিল আপনি? আমার তখন 10 বছর বয়স। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছিলাম 90 দশকের এক বৃদ্ধার সঙ্গে, যার বয়স প্রায় 90 ছুঁই ছুঁই। রবীন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি রয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 8 নম্বর মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের জন্ডিপি মুস্তফানগর আদিবাসী পাড়া এলাকাতে। নেতাদের কথা বললাম, কিন্তু আমার স্বয়ং ভগবান বলে গেছে